বিপিএলের ম্যাচে কিংবা বাংলাদেশ ক্রিকেট দলের টুর্নামেন্টগুলোতে গ্যালারিতে কমলা রঙের রিং আইডি প্ল্যাকার্ড হাতে দর্শকদের উল্লাসের দৃশ্য হয়তো অনেকেরই মনে আছে। রিং আইডি সোশ্যাল মিডিয়া ও এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম শুরু করে একসময় বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। জনপ্রিয়তা অর্জন করতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর হওয়ার পাশাপাশি সাকিব, তামিম, মুশফিকের মতো জনপ্রিয় ক্রিকেটাররাও একসময় ফ্যানদের সাথে লাইভ করেছিলেন প্ল্যাটফর্মটিতে। এমনকি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দেশের একসময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিও এসে যুক্ত হয়েছিলেন, যা দেশের তরুণদের মধ্যে অ্যাপটিকে করেছে আরও অনেক বেশি জনপ্রিয়। তবে জনপ্রিয়তার আড়ালে সোশ্যাল মিডিয়ার মোড়কে গড়ে ওঠা প্ল্যাটফর্মটি একসময় হয়ে ওঠে অনলাইনে আয়ের একটি প্ল্যাটফর্ম, যেখানে অনলাইনে আয় করার নামে বিনিয়োগ করে হাজার কোটি টাকা হারিয়েছে দেশের লক্ষ লক্ষ যুবক, যার বেশিরভাগ অর্থই বিদেশে পাচার হয়েছে বলে আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো রিং আইডির প্রতারণার পেছনের গল্প। রিং আইডির যাত্রা শুরু হয় 2015 সালে শরীফুল ইসলাম এবং তার স্ত্রী আইরিন ইসলামের উদ্যোগে। দুজনই ছিলেন ইন্টারকানেকশন এক্সচেঞ্জ অর্থাৎ ইন্টারন্যাশনাল ও লোকাল কল এক্সচেঞ্জ সেক্টরে ক্লাউডটেল লিমিটেড এবং ভিশন টেল লিমিটেড নামে দুটি সফল বিজনেসের ওনারও। 2015 সালের দিকে শরীফুল ইসলাম এবং আইরিন ইসলাম একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেন। এর আগে বাংলাদেশে বেশ কয়েকবার তৎকালীন সরকার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যান করেছিল, যার কারণে দেশের বড় বড় কংগ্লোমারেটগুলো থেকে শুরু করে অনেকেই ফেসবুকের দেশীয় অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া তৈরি করা নিয়ে কাজ করেছিল। একটি সাধারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই রিং আইডিতে ইউজাররা তাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে কানেক্টেড থাকতে পারত। ফেসবুকের মতোই নিউজ ফিড, ইনস্ট্যান্ট মেসেজিং, সিক্রেট চ্যাটের মতো ফিচারগুলো ছিল অ্যাপটিতে। এছাড়াও অ্যাপটিতে ভয়েস ও ভিডিও কল এবং মিডিয়া ক্লাউড নামে ফিচারটির মাধ্যমে অ্যাপের মধ্যেই গান শোনা ও ভিডিও এনজয় করা এবং শেয়ার করারও অপশন ছিল। পরবর্তীতে প্ল্যাটফর্মটিতে ধীরে ধীরে লাইভ ব্রডকাস্টিং, ই-ওয়ালেটের মতো আরও বিভিন্ন ফিচারও অ্যাড করা হয়েছিল। অর্থাৎ বিগো লাইভ কিংবা ওমেগেলের মতো সিমিলার প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে রিং আইডি। তবে বিনোদন ও সামাজিক যোগাযোগের বাইরে অ্যাপটির মাধ্যমে আয়েরও সুযোগ করে দেওয়ার জন্য একটি সোশ্যাল মার্কেটপ্লেস হওয়ার লক্ষ্য ছিল এর ফাউন্ডারদের। সদ্য চালু হওয়া এই প্ল্যাটফর্মটিকে পপুলারাইজ করতে রিং আইডি বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন, পত্রিকা বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের ব্যাপক প্রমোশন শুরু করে। প্রমোশনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ সহ বাংলাদেশ জাতীয় দলের বেশ কিছু টুর্নামেন্টও স্পন্সরশিপ করেছিল। এছাড়া তরুণদের ক্রিকেট ক্রেজকে ইউটিলাইজ করতে নিজেদের প্ল্যাটফর্মে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, তাসকিন, আশরাফুলের মতো জনপ্রিয় ক্রিকেটারদেরও লাইভ এনেছিল এবং নিয়মিত প্রমোশন চালিয়ে গিয়েছিল। রিং আইডির জনপ্রিয়তা এবং বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য 2019 সালের এপ্রিল মাসে বাংলাদেশের সে সময়ের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি কোম্পানিটিতে যোগ দেয় রিং মিডিয়ার সিইও হিসেবে। আমি একটা ভালো পোস্টে আছি, সেটা হচ্ছে রিং মিডিয়ার সিইও হিসেবে আমি এখানে আসি। তার বিশাল ফ্যান বেসকে পুঁজি করে তিনি সে সময় রিং আইডির প্রচারণা করে যান। তৌহিদ আফ্রিদি রিং মিডিয়ার সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর জনপ্রিয় ক্রিকেট তারকাদের পাশাপাশি দেশের নাট্যজগতের অনেকেই বিভিন্ন সময়ে প্রমোট করেছে রিং আইডির বিভিন্ন সার্ভিস। এদের মধ্যে আছেন আজমেরি আশা, পিয়াবি পাশা, বৃষ্টি ইসলাম সহ অনেকেই। রিং আইডির স্পন্সরশিপে তৈরি হওয়া নাটকে কাজ করেছেন আফরান নিশো, তাহসান, অপূর্ব, মেহজাবিন, তাসনিয়া ফারিন সহ দেশের বেশিরভাগ সুপরিচিত অভিনেতাই, যেগুলো এখনও রিং মিডিয়ার ইউটিউব চ্যানেলে গেলে দেখা যায়। এমনকি ইন্টারন্যাশনাল লেভেলে রকস্টার মুভিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করা নার্গিস ফাকরি ও সানি লিওনের মাধ্যমেও রিং আইডির এন্ডোর্সমেন্ট এবং প্ল্যাটফর্মে লাইভ করিয়েছিল কোম্পানিটি, যা থেকেই বোঝা যায় রিং আইডির প্রমোশনের জন্য কোম্পানিটি প্রচুর পরিমাণে খরচ করেছে। রিং আইডির শুরু থেকেই প্ল্যান ছিল জনপ্রিয়তা অর্জন করা এবং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। সেজন্যই মূলত কোম্পানিটি শুরু থেকেই ক্রিকেট ও বিনোদন জগতের সেলিব্রিটিদের সাথে বিভিন্ন এন্ডোর্সমেন্ট ও স্পন্সরশিপ ডিল করে আসছিল, কারণ সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অ্যাপটি ব্যবহার করে আয়ের বিষয়টি প্রমোট করে আসছিল। শুরু থেকেই অ্যাপে রেফার করে আয়ের সুযোগ ছিল এবং এরপর আরও নতুন নতুন আয়ের অপশন নিয়ে আসে কোম্পানিটি। যেমন বর্তমান সময়ের অনেক লাইভ ব্রডকাস্টিং প্ল্যাটফর্মের মতোই রিং আইডিতে লাইভে কয়েন ও ভার্চুয়াল গিফট দিয়ে আয়ের সুযোগ ছিল। বর্তমান সময়ের অ্যাপগুলো অ্যাডাল্ট কন্টেন্টে বেশি ফোকাস করলেও রিং আইডি এন্টারটেনমেন্ট ও লাইভ এডুকেশন, হেলথ কেয়ারের মতো সার্ভিস মার্কেটপ্লেস হিসেবে নিজেদের ফিচারটি আনভেল করেছিল। এছাড়া সোশ্যাল মার্কেটপ্লেসের আদলে রিং আইডি স্টোর ফিচারটি নিয়ে এসেছিল, যেখানে কোনো রকম ইনভেন্টরি এবং ডেলিভারি ঝামেলা ছাড়াই অর্থাৎ ড্রপশিপিং সদৃশ ই-কমার্স রান করার সুবিধা দিচ্ছিল। প্রতিষ্ঠানটি মূলত স্টুডেন্ট, হাউসওয়াইফ, প্রবাসী এবং ব্যবসায়ীদের বাড়তি ইনকামের জন্য রিং আইডি স্টোরের এজেন্ট হওয়ার সুযোগ করে দিচ্ছিল। প্যান্ডেমিকের সময় যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং সারা বাংলাদেশে অনেকেই বেকার বসেছিল, সে সময় রিং আইডি এই সুযোগের সদ্ব্যবহার করে নিজেদের বিজনেস মডেলে পরিবর্তন এনে
অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে যা ছিল আদতে এমটিএফের মতোই একটি পঞ্জি স্কিম। কোম্পানিটি ফেসবুকে ঘরে বসে খুব সহজে অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে নিজেদের এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের প্রমোশন করে যাচ্ছিল। রিং মিডিয়ার সিইও হিসেবে তৌহিদ আফ্রিদির মতো জনপ্রিয় ইউটিউবার যুক্ত থাকায় অনেক তরুণী রিং আইডিকে বিশ্বাস করে যুক্ত হতে থাকে। ডেইলি স্টারের তথ্যসূত্রে এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের নামে 2021 সালের মে মাস থেকে জুলাই এই 3 মাসে 212 কোটি টাকা তোলে রিং আইডি। অন্যদিকে টিবিএসের তথ্যসূত্রে প্রতিষ্ঠানটি 302 কোটি টাকার প্রতারণা করেছে। কিন্তু আদতে সামাজিক যোগাযোগ, কর্মসংস্থান আর সেলিব্রিটিদের দুনিয়ার আড়ালে বাংলাদেশের লাখ লাখ মানুষের কমপক্ষে 1000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। কিন্তু ঠিক কী উপায়ে প্রতিষ্ঠানটি এত বিশাল অ্যামাউন্টের প্রতারণা করেছিল? রিং আইডির প্রতারণার মূল কৌশল আদতে ছিল একটি পঞ্জি স্কিম, যা মূলত এমএলএম ব্যবসার আড়ালে পরিচালিত হয়েছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে বিজনেস মডেলে পরিবর্তন এনেছিল। সোশ্যাল মিডিয়া হিসেবে যাত্রা শুরু করলেও রিং টিভি, রিং পে ওয়ালেট, ই কমার্সের মতো বিভিন্ন নতুন নতুন সুবিধাও ইন্ট্রোডিউস করেছিল। রিং আইডিতে আয়ের একটি সুযোগ ছিল যেটিকে কমিউনিটি জবস বলা হতো। এই কমিউনিটি জবসে মূলত ইউজারদেরকে অ্যাড দেখার বিনিময়ে টাকা দেওয়া হতো। অ্যাড দেখে ইনকাম বাংলাদেশে নতুন নয়। এর আগে ডুল্যান্সার, ইউনিপে টু ইউ সহ আরও অনেক প্ল্যাটফর্মে এসেছিল যেখান থেকে অ্যাড দেখে ইনকাম করা যেত। যদিও সেসব প্রতিষ্ঠানও একসময় ইউজারদের সাথে আর্থিক প্রতারণা করেছিল। অ্যাড দেখে আয় করা ছাড়াও নতুন ইউজারদের রেফার করার জন্য টাকা দিত রিং আইডি। ইউজারদের ইনসেন্টিভাইজ করতে এবং আরও বেশি বেশি ইউজারদের অ্যাট্রাক্ট করতেই মূলত রিং আইডি তাদের এই কমিউনিটি জবসকে এমএলএম মডেলে নিয়ে আসে। রিং আইডিতে কমিউনিটি জবসের জন্য বেসিক, সিলভার ও গোল্ড মেম্বারশিপ ইন্ট্রোডিউস করা হয়। বেসিক মেম্বারশিপের জন্য 2000 টাকা, সিলভারের জন্য 12,000 এবং গোল্ড মেম্বারশিপের জন্য 22,000 টাকা চার্জ করত প্রতিষ্ঠানটি। বেসিক মেম্বাররা 5টি অ্যাড দেখতে পারত, যার জন্য ডেইলি 25 টাকা দেওয়া হতো বা মাসে ইনকাম 750 টাকা করা যেত। অর্থাৎ 2.5 মাসের মধ্যেই মেম্বারশিপের টাকা উঠে যেত। কিন্তু এর চেয়ে লুক্রেটিভ ছিল সিলভার ও গোল্ড মেম্বারশিপ। সিলভার মেম্বাররা দৈনিক 50টি অ্যাড দেখার বিনিময়ে 250 টাকা বা মাসে 7,500 টাকা আয় করতে পারত। অর্থাৎ 2 মাসেই মেম্বারশিপের খরচ সহ লাভও উঠে আসত। আর গোল্ড মেম্বাররা দৈনিক 100 অ্যাড দেখে 500 টাকা আয় করতে পারত, যাতে করে 1.5 মাসেই উঠে আসত মেম্বারশিপের খরচ। এভাবে লুক্রেটিভ টিয়ার তৈরি করে রিং আইডি দেশের তরুণ সমাজকে বেশি বেশি ইনভেস্ট করাতে আকৃষ্ট করত। তবে এখানেই কিন্তু শেষ নয়। অ্যাড দেখে আয় করা টাকা কিন্তু চাইলেই উঠিয়ে নেওয়া যেত না। টাকা উইথড্র দেওয়ার জন্য অবশ্যই 2জন রেফারকে অ্যাড করতে হতো। আবার মেম্বার রেফার করাতেও ছিল বোনাস। প্রথম দিকে ডিরেক্ট উইথড্র করার সুযোগ দিলেও একসময় রিং আইডি এক্সিস্টিং মেম্বারশিপ মডেলের সাথে নতুন আরেকটি মডেল যোগ করে। নতুন এই মেম্বারশিপ মডেলকে কোম্পানিটির নাম দিয়েছিল রিং আইডি এজেন্ট। এজেন্ট হিসেবে সিলভার, গোল্ড ও ডায়মন্ড এই 3 ধরনের এজেন্ট নিচ্ছিল কোম্পানিটি। সিলভার এজেন্ট হওয়ার জন্য 1 লাখ, গোল্ড এজেন্টের ক্ষেত্রে 2 লাখ এবং ডায়মন্ড এজেন্টের ক্ষেত্রে 3 লাখ টাকা করে নিত কোম্পানিটি। এজেন্টদের দায়িত্ব ছিল মূলত নতুন মেম্বারদের রেফার কোড দিয়ে অ্যাড করা। এছাড়া রিং আইডি ফান্ড উইথড্র করার সময় এজেন্টদের কাছ থেকেই ফান্ড উইথড্র করার নিয়ম করে। রিং আইডি শুরু থেকে নিজেদের একটি বিশ্বাসযোগ্য এবং বড় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের ক্রিকেটের সাথে সংযুক্ত হয়েছিল এবং বিভিন্ন সেলিব্রিটিদের দিয়ে এন্ডোর্সমেন্ট করিয়ে আসছিল। এরপর তৌহিদ আফ্রিদি রিং মিডিয়াতে সিইও হিসেবে জয়েন করার পর তার প্রচার প্রচারণার কারণে তার বিশাল ফ্যান বেস সহ দেশের আরও অনেক তরুণ সমাজ আকৃষ্ট হয় অ্যাপটির প্রতি। আমাদের কারেন্টলি একটা অফিস, পুরো 6 তলা বিল্ডিং, পুরোটুকু হচ্ছে রিং মিডিয়া, রিং টিভির অফিস, যেটা হচ্ছে সিইও হিসেবে দায়িত্ব আমি পালন করতেছি আপাতত। আমি একটা ভালো পোস্টে আছি, সেটা হচ্ছে রিং মিডিয়ার সিইও হিসেবে আমি এখানে আসছি। রিং আইডি টার্গেট করেছিল দেশের ইউথদের মধ্যে এমন একটি শ্রেণীকে যাদের কাছে তৌহিদ আফ্রিদি একজন আইকন, যার রিচ ও ল্যাভিশ লাইফস্টাইল ছিল তাদের কাছে বেশ অ্যাট্রাকটিভ ও লুক্রেটিভ। তাই তৌহিদ আফ্রিদি যখন রিং মিডিয়াতে সিইও হিসেবে জয়েন করে তখন তার ল্যাভিশ এই লাইফস্টাইলের পেছনে একটি কারণ সেই তরুণরা ভেবে নিয়েছিল রিং আইডি। যার কারণে তৌহিদ আফ্রিদি ও মিডিয়ার অন্যান্য সেলিব্রিটি অ্যাপটি প্রমোট করাতে মানুষও অ্যাপটিতে আস্থা রেখেছিল। অ্যাপটির সোশ্যাল বিজনেসের আড়ালে এমএলএম মডেলে রান করা অ্যাফিলিয়েট প্রোগ্রামে নিজেদের অর্থ ইনভেস্ট করেছিল। আর প্রতিষ্ঠানটিও প্রতিনিয়ত নতুন নতুন মেম্বারদের জয়েন করার অর্থ দিয়ে পুরনো মেম্বারদের টাকা উইথড্র করার সুযোগ দিচ্ছিল। যখন পুরনো মেম্বাররা টাকা পেতে শুরু করলো তাদের রেকমেন্ডেশনে আরও অনেকেই আকৃষ্ট হতে থাকলো রিং আইডির প্রতি। ইউটিউবে, ফেসবুকে কীভাবে রিং আইডিতে ইনভেস্ট করে আয় করা যায় এ ধরনের কন্টেন্টের পরিমাণ বাড়তে থাকলো। বাংলাদেশে বেকার তরুণ সমাজ থেকে শুরু করে সমাজের বড় একটা অংশ ঘরে বসে অনলাইনেই সহজে আয় করতে চায়। অল্প কিছু টাকা ইনভেস্ট করে প্রতি মাসে তেমন কোনো ঝামেলা ছাড়াই যখন 7,500 বা 15,000 টাকা আয় করা যায়, তা এই যুব সমাজকে আরও বেশি উদ্বুদ্ধ করে রিং আইডিতে ইনভেস্ট করার জন্য। সব মিলিয়ে রিং আইডি বাংলাদেশের শত শত বেকার তরুণদের জন্য একটা গেট রিচ স্কিম তৈরি করেছিল, যার ফাঁদে তারা নিজেরা যেমন পা দিচ্ছিল তেমনি বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার ও আত্মীয় স্বজনদেরও নিয়ে আসছিল।
এত বেশি মেম্বার অ্যাড হচ্ছিল যে রিং আইডি মেম্বারশিপ বিক্রি করে 2021 সালের মে থেকে জুলাই মাসের মধ্যে 212 কোটি টাকা সংগ্রহ করে, যার মধ্যে শুধু জুন মাসে প্ল্যাটফর্মটি 102 কোটি টাকা কালেক্ট করেছিল মেম্বারশিপ বিক্রি থেকে। 2021 সালের শেষ দিকে বিভিন্ন জাতীয় দৈনিকে রিং আইডির পঞ্জি স্কিমের সম্পর্কে লেখালেখি শুরু হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। একই সময়ে বাংলাদেশের ই কমার্সের অন্যতম বাজে সময় চলছিল এবং সেই ডামাডোলে রিং আইডি এক প্রকার ঢাকায় পড়ে যায়। প্রতিষ্ঠানটি সর্বমোট কত টাকার প্রতারণা করেছে তা ডিটারমাইন করা সম্ভব না, যদিও টিবিএসের তথ্যসূত্রে রিং আইডিতে প্রায় 6 লাখের উপর মেম্বার আছে এবং 6,000-এর বেশি এজেন্ট ছিল সারা দেশে। 12,000 টাকা ও 22,000 টাকা মেম্বারশিপ চার্জ এবং সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ 3 লাখ টাকার এজেন্ট চার্জের হিসেবে প্রতিষ্ঠানটির দ্বারা লাখ লাখ মানুষ প্রায় 1,000 কোটি টাকারও বেশি প্রতারিত হওয়া খুবই সম্ভব। 2021 সালে 30 সেপ্টেম্বর দায়ের করা একটি মামলাতে প্রতিষ্ঠানটির একজন ডিরেক্টর সাইফুল ইসলামকে গ্রেফতার করেছিল সিআইডি। তারপর মামলাটি তদন্তকালে সিআইডি প্রতিষ্ঠানটির 2 প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম ও আইরিন ইসলাম দম্পতি এবং শরীফুলের ভাই সাইফুল ইসলামের বিরুদ্ধে 302 কোটি টাকার প্রতারণা সহ 370 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত শুরু করে। এছাড়া বাংলাদেশ ব্যাংক রিং আইডির বিভিন্ন অ্যাকাউন্টে থাকা 200 কোটি টাকাও জব্দ করেছে বলে জানানো হয় সিআইডির পক্ষ থেকে। যদিও 2024 সালের এপ্রিল মাসে সংস্থাটির অভিযোগ প্রমাণ করা যায়নি, এই মর্মে এই 3 অভিযুক্তকে খালাস দেওয়ার আবেদন করে আদালতে। রিং আইডির 2 প্রতিষ্ঠাতাকে এর আগেও 2016 সালে বিটিআরসি একটি মামলায় গ্রেফতার করেছিল সিআইডি। রিং আইডি ফাউন্ড করার আগে এই ব্যবসায়ী দম্পতি ক্লাউডটেল লিমিটেড এবং ভিশনটেল লিমিটেড নামক 2টি কল এক্সচেঞ্জ কোম্পানি সফলভাবে পরিচালনা করে আসছিলেন। বিটিআরসি তাদের বিরুদ্ধে অভিযোগ আনে যে এই কোম্পানি দুটির কাছে বিটিআরসি বাৎসরিক লাইসেন্স ফি, চুক্তি মোতাবেক প্রফিট শেয়ারিংয়ের অংশ এবং লেট ফি বাবদ 240 কোটি টাকা পাওনা ছিল। মামলার কিছু মাস পর তারা জামিনে বের হয়ে তাদের কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ করে কানাডাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রিং আইডির শুরুটা একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ হিসেবে হলেও এটি কিভাবে এমএলএম ভিত্তিক পঞ্জি স্কিমে পরিণতি নেয় তা প্রতিষ্ঠানটির ফাউন্ডার এবং এর সাথে সংশ্লিষ্টরা ছাড়া কারো পক্ষেই জানা সম্ভব হবে না। তবে গত কয়েক বছরে অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার পরিমাণ বেড়েছে অনেক। কিন্তু এরপরও প্রতিনিয়তই নতুন নতুন অনলাইনে আয়ের অ্যাপ, বেটিং অ্যাপ আসছে এবং দেশের অনেক সেলিব্রিটি এসব অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন এবং প্রমোট করে যাচ্ছেন, যা দেখে মানুষও প্ল্যাটফর্মগুলোতে বিশ্বাস করে বিনিয়োগ করে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। বাংলাদেশের মানুষের যেমন উচিত সেলিব্রিটিরা যেসব পণ্য বা সার্ভিস প্রমোট করে সেগুলো ব্লাইন্ডলি ট্রাস্ট না করা, তেমনি সেলিব্রিটিদেরও উচিত কোনো পণ্য বা সার্ভিস প্রমোট করার আগে তা যাচাই করে নেওয়া।